স্বাগতম রঙিন দুনিয়ায়। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর নতুন আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন। আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা ভারতের সাবেক রাষ্ট্রপতি এবং কিংবদন্তি বিজ্ঞানী ডক্টর এপিজে আব্দুল কালামের জীবন ও তার অদম্য সংগ্রামের গল্প তুলে ধরব। এই ভিডিওটি তৈরির মূল উদ্দেশ্য হল একজন সাধারণ সংবাদপত্র বিক্রেতা থেকে কিভাবে তিনি ভারতের মিসাইল ম্যান হয়ে উঠলেন, সেই অনুপ্রেরণাদায়ী যাত্রা থেকে বর্তমান প্রজন্মের জন্য জীবনের সঠিক দিক নির্দেশনা এবং সফলতার মূল মন্ত্রগুলো খুঁজে বের করা। ১৯৩১ সালে তামিলনাড়ুর রামেশ্বরমে এক অতি সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন আবুল পাকির জয়নুল আবেদিন আব্দুল কালাম। তার আত্মজীবনী উইংস অফ ফায়ারে তিনি অত্যন্ত আবেগপূর্ণভাবে উল্লেখ করেছেন যে শৈশবে পরিবারের অভাব মেটাতে তাকে প্রতিদিন ভোরে সংবাদপত্র বিক্রি করতে হতো। ভারতের সরকারি আর্কাইভ এবং ন্যাশনাল জিওগ্রাফিকের জীবনভিত্তিক তথ্যচিত্র অনুযায়ী কালামের প্রাথমিক শিক্ষা ছিল কঠোর নিয়মানুবর্তিতার মধ্যে। বিশেষ করে গণিতের প্রতি তার প্রগাঢ় অনুরাগ তাকে মাদ্রাজের সেন্ট জোসেফস কলেজে পদার্থবিজ্ঞান নিয়ে পড়তে উদ্বুদ্ধ করে। ২০১৫ সালে বিবিসি নিউজের একটি বিশেষ প্রতিবেদনে তার কেরিয়ারের সবচেয়ে বড় ধাক্কার কথা উল্লেখ করা হয়। তার আজীবনের স্বপ্ন ছিল একজন যুদ্ধবিমান চালক হওয়া, কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্সের প্রবেশিকা পরীক্ষায় তিনি নবম স্থান অধিকার করেন, যেখানে সুযোগ ছিল মাত্র ৮ জনের। এই ব্যর্থতা তাকে মানসিকভাবে ভেঙে দিলেও তিনি থেমে থাকেননি। তিনি প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিওতে বিজ্ঞানী হিসেবে যোগ দেন এবং পরবর্তীতে ১৯৬৯ সালে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোতে স্থানান্তরিত হন। ইসরোর অফিসিয়াল নথিপত্র এবং ভারতের মহাকাশ গবেষণার ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় ১৯৭৯ সালে প্রথম SLV-3 উৎক্ষেপণ ব্যর্থ হওয়া ছিল তার জীবনের অন্যতম কঠিন সময়। রকেটটি বঙ্গোপসাগরে বিধ্বস্ত হওয়ার পর কালাম অত্যন্ত ভেঙে পড়েছিলেন, কিন্তু তার মেন্টর সতীশ ধাওয়ানের কাছ থেকে তিনি জীবনের শ্রেষ্ঠ শিক্ষাটি পান। সতীশ ধাওয়ান সেই ব্যর্থতার পূর্ণ দায়ভার নিজের কাঁধে নিয়েছিলেন এবং কালামকে পরবর্তী মিশনের জন্য উৎসাহিত করেছিলেন। ১ বছর পর ১৯৮০ সালে কালামের নেতৃত্বে রোহিণী উপগ্রহ সফলভাবে কক্ষপথে স্থাপিত হয়, যা ভারতকে মহাকাশ বিজ্ঞানের এক অনন্য উচ্চতায় নিয়ে যায়। অগ্নি এবং পৃথিবী মিসাইল তৈরির মাধ্যমে তিনি ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে আমূল বদলে দেন। নেচার জার্নাল এবং সমসাময়িক প্রতিরক্ষা বিষয়ক প্রকাশনাগুলিতে কালামের এই কৃতিত্বকে ভারতের সামরিক সক্ষমতার মাইল ফলক হিসেবে বর্ণনা করা হয়েছে। ১৯৯৮ সালের পোখরান-2 পারমাণবিক পরীক্ষায় তার কৌশলগত ভূমিকা ভারতকে বিশ্বের দরবারে পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত করে। এরপর ২০০২ সালে তিনি ভারতের ১১তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। রাষ্ট্রপতি ভবনের প্রোটোকল ভেঙে তিনি সাধারণ মানুষের সাথে মিশে যেতেন বলে তাকে জনগণের রাষ্ট্রপতি হিসেবে অভিহিত করা হয়। ডক্টর কালামের মহাজীবন থেকে আমরা ৩টি মূল শিক্ষা পাই, যা আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। প্রথমত, ব্যর্থতা মানেই শেষ নয়, বরং এটি হলো শেখার প্রথম ধাপ বা ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং। দ্বিতীয়ত, নেতৃত্ব মানে শুধু আদেশ দেওয়া নয়, বরং দলের ব্যর্থতার দায় নিজের কাঁধে নেওয়া এবং সাফল্যকে সবার মাঝে ভাগ করে দেওয়া। আর তৃতীয়ত, স্বপ্ন সেটি নয় যা মানুষ ঘুমিয়ে দেখে, বরং স্বপ্ন সেটিই যা মানুষকে ঘুমাতে দেয় না। ২০১৫ সালের ২৭শে জুলাই IIM শিলংয়ে শিক্ষার্থীদের মাঝে বক্তব্য দেওয়ার সময় এই মহান মনীষী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি চেয়েছিলেন তার মৃত্যু যেন হয় কর্মব্যস্ততার মধ্যে, আর স্রষ্টা তার সেই ইচ্ছাই পূরণ করেছিলেন। ডক্টর এপিজে আব্দুল কালাম আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার কর্ম এবং আদর্শ কোটি তরুণের হৃদয়ে অমর হয়ে থাকবে। আসুন আমরাও তার মতো স্বপ্ন দেখি এবং সেই স্বপ্ন পূরণে অবিচল থাকি। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।